যে ঘুম থেকে উঠে আম্মুর কাজকর্ম যা কিছু করলো না করলো কম্পিউটারটা চালু হবে, তখন কম্পিউটারে জেট অডিওতে গান শুনতাম সবাই। তো ওই জেট অডিওতে সব গান প্লে দিয়ে গান একটার পর একটা চলতো। আমি ক্লাস 4-এর শেষ দিক থেকে, মানে 2005 আর 6-এর মাঝামাঝি, মানে এই সময়টা থেকেই আমি কমার্শিয়াল স্টেজে যাওয়া শুরু করি। আমি নোয়াখাইলা, আমি একদম প্রাউডলি নোয়াখাইলা, আমি খুব প্রাউড ফিল করি নিজেকে নোয়াখাইলা বলতে। আমার স্কুলে যে টিচাররা ছিলেন প্রত্যেকে আমাকে এত স্নেহ করতেন এবং এত ইন্সপায়ার করতেন, এবং তার মধ্যে বিশেষ কিছু টিচার আছেন স্কুলের। আমি নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়েছি এবং একদম ছোটোবেলায় পুলিশ কেজি স্কুলে পড়েছি। আর তার আগে তো আমি বললাম আমি রংপুরে ছিলাম, রংপুর মিলিনিয়াম স্টার্সে ইংলিশ মিডিয়ামে পড়েছি। তো রংপুর বলতে আমার একটু মনে পড়লো, আমি যেটা বলেছি রংপুরে আমার জন্ম। তো এটা আসলে যারা আমার রংপুরের কাছের মানুষরা আছেন তারা শুনতে খুব পছন্দ করেন, কিন্তু আসল বিষয়টা হচ্ছে রংপুরে আমার জন্ম মানে আমি মায়ের পেটে এসেছি আর আমি ভূমিষ্ঠ হয়েছি নোয়াখালীতে। এবং আমার নোয়াখালীতে জন্ম হওয়ার 45 দিনের মাথায় আমি আবার রংপুরে চলে যাই। আমার যখন 45 দিন বয়স তখন নোয়াখালী চিনি আসে। হ্যাঁ, আমি নোয়াখাইলা, আমি একদম প্রাউডলি নোয়াখাইলা, আমি খুব প্রাউড ফিল করি নিজেকে নোয়াখাইলা বলতে। এবং হয়তো অনেকে আছেন যারা নোয়াখাইলা হিসাবে পরিচয় লুকিয়ে থাকেন, কিন্তু আমি কখনো সেই দলে না। আমি খুব চিৎকার করে বলতে পছন্দ করি যে আমি নোয়াখাইলা। তো যেটা বলছিলাম যে আমার শিক্ষকরা আমাকে অনেক ইন্সপায়ার করতেন। তার মধ্যে বেশ কিছু শিক্ষক ছিলেন আমার পুলিশ কেজি স্কুলেরও এবং গার্লস স্কুলেরও, যারা সবসময় আমাকে বলতেন যে তুমি যদি লেগে থাকো তুমি অনেক ভালো কিছু করতে পারবা, অনেক ভালো পর্যায়ে যেতে পারবা। এরকম অনেক শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে আমি এখনও প্রায় খুব মনে করি, তিনি হচ্ছেন শহীদ স্যার। স্যার যত বড়োভাবে বলতেন তত বড়োভাবে আমরা তখন চিন্তাও করতাম না, যেটা হয়তো এখন আমি সেই পথে আছি বা কিছু তার মধ্যে আমি অ্যাচিভ করেছি। তো এত বড়োভাবে স্যার বলতেন, এবং এখন আমার এই কারণে স্যারকে খুব মনে হয়। আনফর্চুনেটলি স্যারকে স্যাডলি মনে করতে হয়, কারণ স্যার বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের স্কুলে থাকা অবস্থায় স্যার মারা গিয়েছিলেন। তো আমি সবসময় তারপর থেকে আমি স্যারকে মনে করলে আমি আরও অনুপ্রাণিত হতাম যে স্যার সবসময় কেন স্যারের মনে হতো আমাকে নিয়ে এত পজিটিভলি কেন বলতেন স্যার। তো এখনও প্রায় স্যারকে মনে করে আমি আরও অনুপ্রাণিত হই যে স্যারের ওই বিশ্বাসটা ছিল। এবং এরকম আমার যারা অনেক শিক্ষকরা আছেন সবাই আমার প্রতি বিশ্বাস রেখেছেন বলেই হয়তো আমি আস্তে আস্তে একটা ধাপ করে এগিয়েছি। তো আমি সবসময় আমার শিক্ষকদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি যখনই আমার স্কুল লাইফের কথা মনে করি এবং আমার শিক্ষকদের কথা মনে হয় তখন আমার খুবই ভালো লাগে, মানে যেটা একটা মানুষের হওয়া উচিত। তার মধ্যে আরেকজন ম্যামের কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেলেন, তিনি ছিলেন আমাদের প্রধান শিক্ষক। তাকে আমার আম্মু সেই স্কুল পড়েছেন, আমার আম্মুও পেয়েছেন। তো উনি খুবই রেসপেক্টেড একজন মানুষ ছিলেন, খুবই সিনিয়র একজন মানুষ ছিলেন, আমাদের নুসরত আপা। তো নুসরত আপাকে আমি পেয়েছি এবং আমি যখন ক্লাস 5-এ পুলিশ কেজি স্কুল শেষ করে নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি হয়েছি, তখন আমি প্রথম গান তখনও ফোক গান। আচ্ছা, তখনও ফোক গান দিয়ে ম্যাম আমাকে পছন্দ করা শুরু করলেন। এবং তখন থেকেই ম্যাম আমাকে এত ইন্সপায়ার করতেন। স্কুলের অনুষ্ঠান মানেই আমি এবং সেই ম্যামের পছন্দের ফোক গানগুলো ম্যামের ডিমান্ড থাকতো, তুমি এই গানটা গাও, ওই গানটা গাও। মানে তখন থেকেই এভাবে যে এই আলাদা করে স্নেহ পাওয়াটা, এই জিনিসগুলো আমাকে স্বপ্ন দেখতে সহজ। কিন্তু তুমি কি বুঝে ফোক গান করতা ছোটবেলাতে? মানে বুঝে বলছে এই কারণে যে থাকে না যে আমার এটা ভালো লাগতেছে এই জন্য আমি করতেছি, এই ব্যাপারটা কি ছিল? এই ব্যাপারটা ছিল কারণ আমি ছোটবেলায় একটা জিনিস দেখতাম না, আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো, কারণ আমি ছোটবেলায় আম্মুকে দেখতাম আম্মুর হারমোনিয়াম বাজায় গাইতো, রবীন্দ্রসঙ্গীত করতো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতটাই আম্মুকে দেখতাম, আম্মু বেশি গাইতো। আচ্ছা, তো আমি যেটা দেখতাম ছোটবেলায় আব্বু আম্মুরও রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা উইকনেস ছিল। ওকে, এবং এখনও সেই উইকনেসটা আমি আব্বু আম্মুর মাঝে দেখি। তো তোমার কাছে তো ফোক আসার কথা না? ফোক আসার কথা, কারণ আমাদের বাসায় শুধু যে রবীন্দ্রসঙ্গীত বাজতো তা না। আমি মানে আমাদের মানে প্রতিটা দিনই আমার যতটুকু এখন মনে পড়ে এরকমই ছিল যে ঘুম থেকে উঠে আম্মুর কাজকর্ম যা কিছু করলো না করলো কম্পিউটারটা চালু হবে, তখন কম্পিউটারে জেট অডিওতে গান শুনতাম সবাই। তো ওই জেট অডিওতে সব গান প্লে দিয়ে গান একটার পর একটা চলতো। সেখানে ফেরদৌসী রহমান ম্যাম, তারপর আব্দুল আলিম স্যার, আব্বাসুদ্দিন স্যার, ওনাদের যেই পুরোনো রেকর্ডগুলো সেই রেকর্ডগুলো বাজতো। তো আমি সেই জিনিসগুলো এনজয় করতাম যে কত পুরোনো রেকর্ড বাজতেছে, এরকম শোনা যায়। হ্যাঁ, ওই জিনিসগুলো এনজয় করতাম।
তো আম্মু আম্মু আব্বু বলতো যে তুমি এই গানটা তুলতে পারো। তো দেখা যায় ওভাবে করে করে আমি আস্তে আস্তে ফোক গান তোলা শুরু করলাম। যখন গাওয়া শুরু করলাম, আমার যেটা মনে পড়ে, আমার জন্য তখনকার সময় লাকি গান ছিল, এখনকার সময় আমি বলি লাকি গান, সেটা হচ্ছে ওকি গাড়িয়াল ভাই, ভাওয়াইয়া গান। আমার ভাওয়াইয়া গানের প্রতি একটা উইকনেস ছিল। এটা অটো ছিল হ্যাঁ, নাকি রংপুরে কিছু সময় কাটিয়েছো সে কারণে? না সে কারণে না, আমি জানি না, সামহাও এটা ছিল। মানে আলটিমেটলি তোমার ব্লাডে যেটা স্পার্ক করেছে দ্যাট ইজ ফোক, এবং এটা ন্যাচারালি তুমি নিয়েছো নিজের মধ্যে। প্রবাবলি, কারণ আমি তখনও যখন গান গাওয়া শুরু করলাম, ওই সময়টা যখন সবাই দেখছে যে ঐশীর গানে পছন্দ করছে, তো তখন আমি ওই যে ওকি গাড়িয়াল ভাই বা কুমটা বাতাস, ওকিও বন্ধু কাজল ভ্রমরা, এরকম যেই ভাওয়াইয়া গান বা সাথে ভাটিয়ালি গান, সর্বনাশা, পদ্মা নদী, হ্যাঁ এরকম গানগুলো টান দিয়ে দিয়ে, ও পদ্মা নদী রে চিল্লায় টান দিয়ে তুমি দিয়ে এটা গাইতাম, বুঝতা? গাড়িয়াল ভাই টান দিয়ে গাইতাম। মানে আমি তোমাকে প্রশ্নটা করছি কারণ যে তুমি কি বুঝতা যে তোমাকে কেন পছন্দ করছে মানুষজন, তোমার গানটাই কেন শুনতে চাইছে, এটা না কি আমি বুঝতে? বুঝতাম না, আমি খুব মানে অনেক ইন্সপায়ার্ড ফিল করতাম যে আমি ধরেন গাড়িয়াল ভাই গাইলাম, তো সবাই খুব প্রশংসা করতো, মানে প্রশংসায় পঞ্চমুখ। আমি খুব ইন্সপায়ার হতাম, বা আমার গান সত্যি এত ভালো লাগছে, আমাকে আরো ভালো করতে হবে। এভাবে করে আসলে আমার গানের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়, এবং আমার বাবা মাও দেখলেন যে না, মেয়ে প্রশংসিত হচ্ছে, তারাও আমাকে আরো ভালো করে গাইডলাইন কিন্তু দেওয়া তুমি শুরু ন্যাচারালি যে করলেন। হাই পিচে যে গান করো, এইটা তোমার কি খুব ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, তখনও আমি হাই পিচে গান করতাম। আমার এখনই মনে পড়লো, আমার বিভিন্ন কম্পিটিশনের সুবাদে আমাদের বিভিন্ন গ্রুমিং করা হয়েছিল যখন আমি শাপলাকুড়িতে ছিলাম। তখন খুরশিদ আলম স্যার আমাদেরকে গ্রুমিং করেছিলেন। তো একবার স্যার আমাকে বলছিলেন, তুমি এত উপরে গাবে, এত উপরে কেন গাবে, এত উপরে তুমি পারবা, এরকম করে বলতেন। স্যার আমি পারবো, আমি তো ছোটো তখন, খুব মানে জোর গলায় বলতাম আমি পারবো স্যার। মানে তখন থেকেই আমি উপরে গাইতাম, একটু মানে হাই রেঞ্জে গাইতাম, এরকম একটা টেন্ডেন্সি ছিল। স্টেজেও যখন গাইতাম, আমার শিক্ষক আমাকে এটা বলতে আবার মনে পড়ে গেল আরেকটা কথা। আমার যিনি শিক্ষক ছিলেন মোহাম্মদ শরীফ স্যার, শরীফ আঙ্কেল, তো তিনি একজন এক কথায় বলে একজন কমার্শিয়াল মানুষ ছিলেন। এটা এই দৃষ্টিতে বলা, তার একটা প্রতিষ্ঠান ছিল কল্লোল শিল্পী গোষ্ঠী, সেটা প্রফেশনালি কমার্শিয়ালি প্রোগ্রাম করতো সেই শিল্পী গোষ্ঠীটা। তার সাউন্ডের বিজনেস ছিল। তো সেসব কারণে কমার্শিয়াল বিভিন্ন প্রোগ্রামে তো যাতায়াত ছিল, মানে মোট কথা কমার্শিয়াল একজন মানুষ ছিলেন তিনি, যার কারণে তিনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন। আচ্ছা, তিনি যখন দেখলেন যে আমি গান গাইলেই মানুষ শুনছে, পছন্দ করছে, বিশেষ করে ফোক গান, সব ধরনের গানই, তো তখন তিনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন। আমি ক্লাস 4-এর শেষ দিক থেকে, মানে 2005-6-এর মাঝামাঝি, মানে এই সময়টা থেকেই আমি কমার্শিয়াল স্টেজে যাওয়া শুরু করি, এবং তখন থেকে আমি স্টেজ পারফরমেন্স শুরু করি। ঢাকা FM